এই দেশের মাটির সমস্যা, বুঝছেন? আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা। এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই স্বৈরাচার হয়ে যায়। এবং এই সরকারের এই সংক্রান্ত, আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি সবগুলি সিদ্ধান্তকে স্বৈরাচারের সিদ্ধান্ত বলি, সবগুলিকে। কেন? কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা। তারা মনে করে আমি ক্ষমতায় আসছি, আমি উপদেষ্টা হয়েছি, আমার আর কোনো ই নাই, শেষ নাই। প্রত্যেকটা স্বৈরাচার শাসক এটাই মনে করে, এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই। এরাও তাই মনে করে আমার কোনো শেষ নাই। আরে ভাই, তোমরা যেটা দানে পাইছো, লটারিতে পাইছো, এটা খেয়াল আছে একবার? এটা একবার খেয়াল আছে? লটারিতে পাওয়া ক্ষমতা, লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে, আর এই শীতকালে তো উষ্ণও লাগে। এই উষ্ণতায় বৈশা মানুষের কথা ভুলে যায়। পারেন নাই আপনারা, বেসিক্যালি পারেন নাই। আগুন, যার আগুনটা জ্বললো কেন আপনারা বলে, আপনি আমার বুঝান। আপনাদের আমলে আগুনটা জ্বললো, আর কারো আমলে আগুন ধরে নাই। আপনি বলবেন ওরা সত্যতা করে করছে, হ্যাঁ করছে, ধরে নিলাম হাইপোথেটিক্যালি, হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুরা এই কাজটা করছে। শত্রুরা এখানে ঢুকলো কি হবে? তার মানে আপনাদের গাফলতি ছিল, অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে। দুইটাই তো আপনার ব্যর্থতা। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন তাইরি নারে করতেছেন। এরে ধমকান, তারে ধমকান, তুমি আসতে পারবে না, তুমি বসতে পারবে না, তুমি তাকাইতে পারবে না। নিয়ে একটু কথা বলে নেই মাসুদ কামাল, এবং তারপরে ওই ব্যর্থতা জায়গা আমি আরেকটু স্পষ্টভাবে যেতে চাইবো যে আসলে কোথায় ব্যর্থতা, কার দায়, এই ধারণাগুলো আমাদের যে হচ্ছে সেটা নিয়ে আরেকটু আপনাদের সাথে কথা বলবো। আমি ডাক্তার আব্দুল তুষার, আপনার কাছ থেকে শুরুতে পরবর্তী যেই পদক্ষেপগুলো সরকারের কাছ থেকে দেখছি, যেটি নিয়ে আমি প্রশ্ন করছিলাম, তদন্ত কমিটির পুনর্গঠন নতুন করে হলো, সাংবাদিকরা ঢুকতে পারছেন না, এই যে বিষয়গুলো, এটা আপনি কি কোনো ব্যাখ্যা পান যে কেন করা হলো? আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? প্রথম বিষয়টি হচ্ছে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু দুর্ঘটনার কারণ থাকে। এখন যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই রহস্যজনক, কেননা সচিবালয় একটি কি পয়েন্ট ইনস্টলেশন, এটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এখানে পাস ছাড়া প্রবেশ করা যায় না, অফিস সময় শেষ হয়ে গেলে প্রবেশ করা যায় না, এটি পাহারার মধ্যে থাকে। এবং আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে সচিবালয়ের সামনে আর্মার পার্সোনাল ক্যারিয়ার স্থাপন করা আছে, সেখানে প্রহরা আছে। তারপরে আমরা কিন্তু একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছি। আমরা দেখেছি সচিবালয়ের ভেতরে ছাত্ররা ঢুকে পড়েছে এবং দলে বলে ঢুকে পড়েছে। কে তাদেরকে পাস দিয়েছে, কে তাদেরকে ঢুকতে দিচ্ছে, এর উত্তর কিন্তু কেউ বলে নাই। তারা দলে বলে ঢুকে পড়ে বলেছে আমরা পরীক্ষা দেব না, এবং তারপরে পরীক্ষা দিতে হয়। আমরা দেখেছি সচিবালয়ের আগুন ধরার বিষয়টি এতই রহস্যজনক যে একই ভবনের দুটি দূরবর্তী প্রান্তে আগুন ধরেছে, এবং এটাও বলা হয়েছে যে কুকুরের মৃত্যু হয়েছে। সচিবালয়ের উচ্চ ফ্লোরে কুকুর কি করে গিয়েছে এটার কোনো ব্যাখ্যা নাই। এবং ওই সময়ে একজন দমকল বাহিনীর কর্মী তিনি নিহত হয়েছেন গাড়ির ধাক্কায়। আমরা জানি যে কোনো ইনস্টলেশন আগুন ধরলে রাস্তা বন্ধ করে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করা হয়, এবং সেখানে মূলত যাতে কর্মীরা কাজ করতে পারেন সেজন্য একটা বাধাহীন পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়। এখানে কি করে একটা গাড়ি আসলো এবং তাকে ধাক্কা দিল, এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। সচিবালয়ে সিসি ক্যামেরা আছে, অত্যন্ত সুরক্ষিত এলাকা। সচিবালয়ে সিসি ক্যামেরা দেখলেই কিন্তু সেখানে কারা কারা কোথা থেকে কোথায় গিয়েছে এটা পাওয়া সম্ভব। তদন্ত কমিটির বেলায় আমরা লক্ষ্য করলাম যে একটি তদন্ত কমিটি তৈরি করে দ্রুত সময়ের মধ্যে আবার সেটি বাতিল করা হলো। এই ধরনের আচরণে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা তাদের নিজেদের সিদ্ধান্তের উপরে নিজেরাই আত্মবিশ্বাসী না, এবং নিজেদের বিশ্বাস কম, নিজেরা দ্বিধায় ভুগছেন, এবং নিজেরা তাদের সিদ্ধান্ত সঠিক না ভুল এটা সিদ্ধান্ত নিতে পারছেন না, অথবা তাদের উপর কোনো চাপ রয়েছে। তারা একটা সিদ্ধান্ত নেওয়ার পর কেউ এসে তাদেরকে কিছু বলে এবং তারপর তারা সেটা বদলায়। এটা কিন্তু বাইরে থেকে এরকম মনে হচ্ছে, কিন্তু সবচেয়ে উদ্ভট ব্যাপারটি হচ্ছে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করা এবং তাদের অ্যাক্রেডিটেশন বাতিল করে বলা যে নতুন করে আবার সব নিতে হবে। এই বিষয়টি কিন্তু আসলে খুবই হাস্যকর, এই জন্য যে যারাই সচিবালয়ে আছেন তারা জনগণের কর্মচারী, জনগণের জন্য কাজ করেন, প্রজাতন্ত্রের কর্মচারী, কোন সরকারের কর্মচারী না। এবং যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাদের হয়ে তথ্যানুসন্ধান এবং সত্যানুসন্ধান করে সাংবাদিকরা, যারা সংবাদ কর্মী, তারাই সঠিক খবরটি মানুষের হয়ে খুঁজতে থাকে। সরকারের মধ্যে নানা ধরনের পক্ষ থাকে, যে কোনো প্রতিষ্ঠানে নানা ধরনের পক্ষ থাকে। কেউ হয়তো কোনো সংবাদ লুকিয়ে রাখতে চায়, কেউ হয়তো কোনো সংবাদ ভিন্নভাবে পরিবেশন করতে চায়, কেউ হয়তো কোনো সংবাদ না হোক সেই জন্য প্রভাব বিস্তার করে। কিন্তু সংবাদকর্মীরা কি করেন? এই ধরনের তিন পক্ষকেই ছাপিয়ে তারা নিজেদের দায়িত্বটি পালন করেন এবং সঠিক সংবাদ দেন। আমরা দেখলাম এখানে কি এমন হয়েছে যে সাংবাদিকরা ঢুকতে পারবে না? সচিবালয়ে রাতের মধ্যে কুকুর ঢুকে রাতবেলা চলে যায়, কিন্তু সাংবাদিক ঢুকতে পারবে না, এর মানে কি? আপনারা কুকুর পাহারা দিতে পারেন না, সাংবাদিক আটকান। আরেকটা হচ্ছে যে তারা অ্যাক্রেডিটেশন যে বাতিল করলেন, এই যে ঢালাও ভাবে অ্যাক্রেডিটেশন বাতিল করা, এটা কিন্তু খুবই একটা আমি বলবো প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। এই কারণে যে
যাদের অ্যাক্রেডিটেশন দেওয়া হয়েছিল তাদের তো নিশ্চয়ই তালিকা আছে, এবং সেই তালিকায় যদি কোনো গরমিল থাকে বা কেউ যদি মনে করেন যে সেখানে অসাংবাদিক আছে, তাহলে সেই তালিকাটি পর্যালোচনা করে কে অসাংবাদিক সেটা চিহ্নিত করে তাদের বেলায় সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে, এবং এটার একটা ব্যাখ্যা থাকতে হবে কেন অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে। কেননা অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়টি কিন্তু একটি ক্রমাগত প্রক্রিয়া, এটি কিন্তু প্রত্যেক সরকার দেন এবং সেটা বলবৎ থাকে, চলতে থাকে। এক একজন সাংবাদিকের ক্যারিয়ার 30 বছরের আছে, 25 বছরের আছে, 35 বছরের ক্যারিয়ার আছে, তারা অ্যাক্রেডিটেশন কার্ড তাদের আছে, তারা সংবাদ সংগ্রহের জন্য সরকারি যেসব স্থাপনা আছে সেখানে প্রবেশ করতে পারেন, বিশেষ করে সচিবালয়ে প্রবেশ করতে পারেন। 35 বছর ধরে যিনি একটা কার্ড ক্যারি করছেন বা 30 বছর ধরে, তার কার্ডটা আপনি রাতারাতি বাতিল করে দিলেন। আপনার কি মনে হয় না যে যারা এই কাজগুলি করছেন, বা আমাদের কি মনে হয় না যে তারা এক ধরনের তুগলকি স্বৈরাচারী আচরণ করছেন? স্বৈরাচার তো কোনো কাল্পনিক বিষয় না, স্বৈরাচার হচ্ছে যিনি স্বৈর আচরণ করেন তিনি স্বৈরাচার। তো এইরকম যুক্তিহীন সিদ্ধান্ত যখন কেউ নেয় তখন আমরা সেটিকে অবশ্যই একটা স্বৈরাচারী সিদ্ধান্ত আগেও বলতে যখন পারি। অ্যাক্রেডিটেশন কার্ড তো এখন একবারে ঢালাও ভাবে বলা হলো যে আবার নতুন করে আবেদন করতে হবে। আগেও আমরা দেখেছি অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, যখন বেছে বেছে বেশ অনেকজনের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে, তখনও কিন্তু কোনো ব্যাখ্যা পাই নাই। আমরা শুনেছি যে সরকার পারে তাই সরকার করেছে। সরকার তো অনেক কিছুই পারে, সরকার তো দল নিষিদ্ধ করে দিতে পারে। আমরা দেখছি এর আগে সরকার হঠাৎ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলো না, করেছিল, তারপর একদিন পরে তারা সরকার থেকে চলে গেল। তো এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আগেরটা যদি ভুল হয়ে থাকে তাহলে এটাও ভুল যে সরকার যা খুশি করতে পারে বলে যা খুশি করবে, ব্যাপারটা সেরকম না। সরকার যা খুশি করতে পারে কখন, যখন বৃহত্তর স্বার্থে যা খুশি করার প্রয়োজন হয়। 100 লোককে বাঁচাতে হবে, সেখানে একজন লোককে আমি আটকে দিলাম, এটা ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু আপনি 101 জনের সকলকে আটকে দিলেন, আপনি 100 জনকে বাঁচাতে একজনকে আটকাতে পারেন। কিন্তু এই যে ঢালাও ভাবে অ্যাক্রেডিটেশন বাতিল করা, এটা কাকে বাঁচাতে কাকে আটকালেন? আপনারা যেটি করলেন সেটি হচ্ছে সচিবালয়ের সংবাদ সংগ্রহে একটি অন্ধকার পর্দা টেনে, এবং সেই পর্দাটি টেনে দিয়ে বললেন যে কেউ কোনো সংবাদ পাবেন, আমরা যা বলবো সেইটুকু শুধু পাবেন, এর বাইরে কেউ গিয়ে কোথাও নাক গলাতে পারবেন না। কিন্তু বিড়াল ঘরে কুকুর ঘরে যখন তখন পাস ছাড়া যে কেউ ঢুকে পড়তে পারে, নিজেদের পরীক্ষাকে অটো পাস করিয়ে নিতে পারে, নানান ধরনের ফোন করতে পারে, তদবির লিখতে পারে, চাকরির সুপারিশ করতে পারে, এগুলি তো আগেও হয়েছে। তাহলে বদলালো কি? এই প্রশ্ন তো আমরা করতেই পারি। আমি মনে করি যে এই সিদ্ধান্তটি জুলাই বিপ্লবের যে চেতনার কথা বলা হচ্ছে, জুলাই বিপ্লবের স্পিরিট, চেতনা শব্দটা ব্যবহার না করে ইংরেজি ব্যবহার করলে কিন্তু এটা বদলে যায়। স্পিরিট আর চেতনা একই জিনিস। তো এই যে স্পিরিট অফ জুলাই, এইটা কি তার পক্ষে যায়? যেখানে আমরা বলেছি বাক স্বাধীনতা ফিরে পেলাম, আমরা অনেক স্বাধীনতা ফিরে পেলাম। তো অনেক স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরে পেলে, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেলে সংবাদ কর্মীরা কেন সচিবালয়ে তাদের অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে স্বাধীনভাবে প্রবেশ করতে পারবে না? এটার তো কোনো যুক্তি নাই। জি, তাহলে এই যে মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটু এটি জানি যে যেই বিষয়গুলোর কারণে ধারণা করা হচ্ছে যে এটি নাশকতা, এমনকি যাদের দিকে প্রশ্ন উঠছে, সরকারের উপদেষ্টারা যাদের কথা বলছেন, আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলছে, যেটি তাদের কাজ, তাদের দুর্নীতি অপকর্মের লুটপাটের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে আবার পাল্টা প্রশ্ন করা হচ্ছে। তারা তাদের ফেসবুক পেজ সহ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনেছি আমরা, বলছে যে এটা দুর্বল স্ক্রিপ্ট, কি এমন নথি গোপন করার প্রয়োজন হলো যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো, এটি প্রশ্ন করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলছে, মানে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে সিসিটিভি, নাইট ভিশন ক্যামেরা এগুলো আছে সচিবালয়ে, সেগুলোর ফুটেজ প্রকাশ করা হোক, তদন্ত কমিটি কেন গঠন করে বাতিল করা হোক হলো সেই স্বচ্ছতার জায়গায় তিনিও প্রশ্ন তুলছেন। তিনি প্রশ্ন তুলছেন যে ওই ফায়ার ফাইটার যিনি মারা গেছেন, তিনি কি এমন কোনো গোপন তথ্য জেনে গিয়েছিলেন যে তাকে মেরে ফেলার প্রয়োজন হলো? এরকম নানান রকম প্রশ্ন এখন তারাই তুলছেন যাদের দিকে অভিযোগের আঙ্গুলটা যাচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন মাসুদ কামাল? প্রথমত জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য আমি কোনো পাত্তা দিই না, আমি কোনো গুরুত্ব দিই না। এই লোক কে? এই লোক কে? এই লোক আছে দেশে? এই বিদেশে বসে বসে এই সমস্ত ডায়লগবাজির কোনো মানে হয় না। উনি যে কথাগুলি বলেছেন পুরো 19 মিনিট আমার আজকে জীবন থেকে নষ্ট হয়েছে ভাই। 19 মিনিট ধরে সে কথা বলেছে, আমার জীবনের, আমার এই 19 মিনিটের দুঃখে আমি বাঁচি না। কি কেন শুনলাম এই লোকের কথা? সে কি বলছি? ওর আলাপ বাদ দেন, আমি আমার আলাপ করি।